বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের পানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরস। হাত দিয়ে শক্ত করে চেপে আছে বারান্দার রেলিং। পিছনে ফিরে একবার তাকালো বিছানায় শয়নরত নুসরাতের দিকে। আবার চোখ ফিরিয়ে নিল। ভিতরে অস্থিরতা অনুভব হচ্ছে। পা ভেঙে অসাড় হয়ে আসছে। কোথাও বসা উচিত। আরস কোনো রকম পা টেনে নিয়ে গিয়ে রকিং চেয়ারে বসলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে? হ্যালো আরস ভাইয়া। আরস নির্লিপ্ত গলায় বলল, একটু আসতে পারবেন? ডাক্তার আঙ্কেল আমাকে আর আম্মুকে তার কেবিনের বাইরে অপেক্ষা করার জন্য বলেছে। আপনি একটু কষ্ট করে আসুন ভাইয়া, আমার কিছুটা ভয় লাগছে। আরস আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি আসছি। আরস তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে গিয়ে পৌঁছালো সিলেট সিটি হসপিটালে। পা চালিয়ে ভিতরে প্রবেশ করল। একটু ভিতরে হাঁটতেই আরস দেখতে পেল নুসরাত আর নাজমিন বেগম মোবাইল হাতে নিয়ে বসে আছে। আরস কিছু জিজ্ঞেস করার আগে ইসরাত মুখে আঙুল চেপে বলল কথা না বলার জন্য। সম্মোহনের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশ হওয়ার প্রয়োজনে তাই আরসকে ইসরাত ইশারা করে কথা বলতে না করল। আরস চুপ করে নাজমিন বেগমের পাশ ঘেঁষে বসল। মোহাম্মদ চৌধুরী একে একে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। নুসরাত উত্তর দিতে লাগলো। আরস মনোযোগ সহকারে সব উত্তর শুনল নুসরাতের। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর মোজাম্মদ চৌধুরী ভিতরে ঢোকার পারমিশন দিলেন। আরস কারো দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে ভিতরে প্রবেশ করল। নাজমিন বেগম আরসের পিছনে ভিতরে ঢুকতে গেলে ইসরাত হাত টেনে থামিয়ে দিল। মাথা নাড়িয়ে ভিতরে যাওয়ার জন্য না করল। আরস 2 মিনিটের মাথায় নুসরাতকে কোলে তুলে নিয়ে বাইরে আসলো। মুখ ঢাকার ব্যর্থ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে গেল। ইসরাতের দৃষ্টি গোচর হলো না আরসের বিধ্বস্ত লাল হয়ে যাওয়া মুখ যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল, নুসরাতকে নিয়ে কোথায় যাচ্ছ? আরস কারো দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, বাসায় যাচ্ছি। কোনো প্রকার শব্দ ব্যয় না করে আরস সামনের দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। রকিং চেয়ার দোলা বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ করে রকিং চেয়ারে পড়ে রইল আরস। চোখের কোণে ঘেঁষে 1 ফোঁটা জল নিঃশব্দে বের হয়ে আসলো। কেউ দেখল না সে জল, কেউ জানল না এই জলের উৎপত্তি কোথা থেকে। অন্ধকারে চাদরে ঢাকা পড়ল পুরুষটার কন্ধন। অন্যদিকে ইসরাত আর নাজমিন বেগম পারমিশন নিলেন ভিতরে ঢোকার জন্য। মোহাম্মদ চৌধুরী পারমিশন দিতেই ভিতরে ঢুকলেন। ইসরাত এবং নাজমিন বেগম কেবিনে ঢুকে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইলেন। মোহাম্মদ চৌধুরী ইশারা করলেন চেয়ারে বসার জন্য। ইসরাত চেয়ার টেনে দিল নাজমিন বেগমকে বসার জন্য। নিজের জন্য চেয়ার টেনে বসে 2 হাত টেবিলের ওপর রেখে শান্ত দৃষ্টি ফেলল মোহাম্মদ চৌধুরীর দিকে। মোহাম্মদ চৌধুরীর দিকে প্রশ্নরত দৃষ্টিতে তাকাতেই তিনি ইসরাতের না বলা প্রশ্নের উত্তর বলতে লাগলেন। দেখো ইসরাত, এর আগেও তুমি নুসরাতকে নিয়ে আসছো। আমি তোমাকে বলেছি ওর মধ্যে কোনো সমস্যা নেই, ও ডিপ্রেশনে ভুগছে। যদি সাইকোলজির ভাষা বলতে চাই তাহলে এটাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা যায়। ইসরাত ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। মোহাম্মদ চৌধুরী ইসরাতের চাউনি দেখে বুঝতে পারলেন ইসরাত কিছুই বুঝেনি। আচ্ছা আমি ভেঙে বলছি, ধরো তোমার ছোটবেলার খারাপ স্মৃতি। মানুষ তোমাকে আঘাত করে কথা বলতো, অপমান করত, তোমাকে অন্য একজনের সাথে তুলনা করে ছোট করত। তুমি সবার কাছ থেকে চাইতে যে তোমাকে এইসব খারাপ আচরণ, তুলনা, অপমানের হাত থেকে তোমার ফ্যামিলি রক্ষা করুক, কিন্তু তারা এরূপ কোনো কাজ করতো না। তারা শুধু রুষপূর্ণ দৃষ্টিতে তোমাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো। তখন এটাও তোমার মাথা ইফেক্ট করবে না? ইসরাত মাথা নাড়ালো। মোহাম্মদ চৌধুরী হাত দিয়ে চুটকি বাজিয়ে বলেন, একচেটালি নুসরাতের সাথে এইটাই হয়েছে। সে চাইতো তোমার ওকে এইসব অপমানমূলক কথার হাত থেকে প্রোটেক্ট করো, কিন্তু তোমরা তা করোনি। এই জন্য ও নিজেকে চেঞ্জ করতে শুরু করলো। যা করলে তোমাদের রাগ হয়, বিরক্ত হয়, আর যা যা তোমাদের সহ্যের বাইরে তাও করতে শুরু করলো। আর ওর এইসব কাজে তোমাদের যখন বিরক্ত লাগা শুরু হলো, ওর ব্রেন এ ধরনের কাজ করতে ওকে আরও উৎসাহ দিতে থাকলো। প্রথমবার যখন ও কথার জবাবে
কথা ফিরিয়ে দেওয়ার পর লুৎফারা মুখ কালো হয়ে গিয়েছিল। তখনও বুঝতে পারল ওকে এসব করতে হবে। ভালো হয়ে হবে কি, মানুষ ছিঁড়ে খুলবে খেতে ওকে 1 সেকেন্ডও দেরি করবে না। একটা মানুষ ওকে কথার বানে মেরে ফেলবে। তাই নিজেকে বাঁচাতে হলে নিজের প্রোটেক্ট নিজেরই করতে হবে। ইসরাত আর নাজমিন বেগমের দিকে তাকিয়ে বলেন, আই হোপ আপা আপনি বুঝেছেন। ইসরাত তুমিও? নাজমিন বেগম দুপাশের মাথা নাড়ালেন, যার মানে তিনি পুরো বুঝেনি। ইসরাত গম্ভীর গলা জিজ্ঞেস করলেন, ওর মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সিমটম আছে? মোহাম্মদ চৌধুরী মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। ইসরাত কিছু বলতে গিয়ে বারবার থেমে গেল। মোহাম্মদ চৌধুরী বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, যা বলতে চাও ইসরাত স্পষ্ট করে বলো। হ্যাসিটিস ফিল করো না আঙ্কেল। নুসরাত নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এর জন্য কাউকে আঘাত করবে? আমার জানা মতে এই ডিসঅর্ডার এর জন্য মানুষ কাউকে আঘাত করে না, কিন্তু কেউ ওকে আঘাত করলে তা যতক্ষণ পর্যন্ত না ফিরিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকে না। মানুষকে তারা শারীরিক আঘাত করে না, কিন্তু মানসিক আঘাত বা আবেগীয় আঘাত তারা প্রবণ বেশি থাকে। ইসরাত তাকিয়ে থাকলো নিষ্পলক চোখে। মোহাম্মদ চৌধুরী শ্বাস নিলেন। কথা বলে হাঁফিয়ে উঠছিলেন তিনি। গ্লাস থেকে ঢাকনা সরিয়ে পানি খেয়ে নিলেন এক চুমুকে। যারা আক্রান্ত তারা মানসিক এবং আবেগীভাবে আঘাত করতে বেশি প্রবণ হয়, যেমন অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা এবং তাদের অনুভূতি নিয়ে খেলা করা। আমার কাছে যা মনে হলেও আরশের কপালে দুঃখ আছে। ও কিন্তু নুসরাতকে সেদিন আঘাত করেছে এবং তাও ফিরিয়ে দিবে আরশকে খুব তাড়াতাড়ি, যা আমি বুঝতে পেরেছি। ইসরাত চোখ মুখ অন্ধকার করে বলল, আপনি কিভাবে বুঝলেন? মোহাম্মদ চৌধুরী হাসলেন, ঠোঁট বাঁকিয়ে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বললেন, আরশ ইজ ফলিং অন নুসরাত। ইসরাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি শিওর? শিওর নয়, কিন্তু আরশের যা অবস্থা দেখলাম তাতে তাই বুঝতে পারলাম। বেচারা বড়সড় আঘাত পেতে চলেছে স্ত্রীর কাছ থেকে। ইসরাত উঠে দাঁড়ালো। নাজমিন বেগম তখনও বসে। এর কোনো প্রতিকার আছে আঙ্কেল? মেবি নেই, কিন্তু তোমরা ওকে সবসময় মাথায় রাখার চেষ্টা করবে, নিয়মিত ওষুধ দিবে, আর চাইলে থেরাপি দিতে পারো। ইসরাত ধন্যবাদ বলে মোহাম্মদ চৌধুরীকে তিনি হেসে বললেন, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ইসরাত, এটা আমার পেশা। আপনার বিল? তিনি ইসরাতের মাথায় হাত দিয়ে চুল অগোছালো করে দিলেন। শব্দ করে হেসে বললেন, দাওয়াত প্রয়োজন নেই। ইসরাত বলতে গেলে প্রয়োজন আছে, কিন্তু ডাক্তার? মোহাম্মদ চৌধুরী ইসরাতকে মুখে আঙ্গুল দিয়ে চুপ দেখালেন। ইসরাত জেদি স্বরে বলেন, আঙ্কেল এটা আপনার পাওনা। মোহাম্মদ চৌধুরী হাসলেন। ইসরাতের বাড়িয়ে দেওয়া টাকা ইসরাতের হাতের মুঠো করে ধরিয়ে দিলেন। এটা তোমার বিয়ের গিফট, পেন্ডিংয়ে ছিল, আজকে তোমাকে দিয়ে দিলাম। ইসরাত দেশে আসার আজ প্রায় 10 দিন। ইসরাত আগের মতো চুপচাপ। নুসরাত চঞ্চল চোরের মতো পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। আরশের সাথে সম্পর্ক আগের তুলনায় আর একটু অবনতি হয়েছে নুসরাতের। আগে আরশের রুমে থাকতো। 5 দিন আগে নিজের পোটলাপুটলি নিয়ে এসে ইসরাতের রুমে শিফট হয়েছে নুসরাত। জাইনের দিন যায় ইসরাতের দেখা পাওয়ার অপেক্ষায়। সারাদিন ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে দিন কাটে, রাত হয় দরজার পানে তাকাতে তাকাতে। সুযোগ পেলে জাইন রুমে ইসরাতের সাথে কথা বলতে ঢোকার চেষ্টা করে, তখন কাবাবের হাড্ডি হয়ে নুসরাত বাধা দেয়। ইসরাতের সাথে সেই দিন দেখা হলো করিডোরে জাইনের। ইসরাত পাত্তা দিল না, এমনভাবে হেঁটে গেল যেন এখানে কোনো কাকপক্ষীর ছায়া নেই। জাইন ইসরাতের হাত ধরতেই বাজ পাখির মতো নুসরাত উড়ে আসলো। ইসরাতকে জাপটে ধরে টেনে নিয়ে রুমে ঢুকিয়ে বড় তালা মেরে দিল রুমের সামনের দরজায়। জাইন হতভম্ব হয়ে তালার দিকে তাকিয়ে রইল। চোখ তুলে তাকাতেই মিচকে শয়তানের মতো হাস্যরত নুসরাতের মুখ চোখে ভাসল। নুসরাত ভুরু নাচে জিজ্ঞেস করল, এখানে কি? জাইন কথার উত্তর না দিয়ে নুসরাতের পিছনের দরজার দিকে তাকিয়ে বলল, তালা দিয়েছ?
কেন? আমার রুম, আমার যা ইচ্ছে তাই করব। জাইন কপালে ভাঁজ ফেলে বলল, তোমার রুম কবে থেকে এটা হলো? যবে থেকে এমিলি আপনার হয়েছে তবে থেকে। জাইন ভ্যাকাচাকা খেয়ে বলল, কি বললে? বলেছি ইসরাত যেদিন আসলো সেদিন থেকে আমার রুম এটা। জাইন গম্ভীর গলায় বলল, রুমের তালা খুলো। নুসরাত গলা কাত করল এক পাশ থেকে আরেক পাশ, ঠোঁট কামড়ে বলল, আদেশ করছেন? দেখো নুসরাত, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, আমাকে ভিতরে ঢুকতে দাও। নুসরাত ঠোঁট এলিয়ে হাসলো। আরস তখন আসলো। জাইন আর নুসরাতকে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে দেখে আরস দুজনের মাঝে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে দুজনের দিকে তাকিয়ে বুঝতে চাইল আসলে হচ্ছেটা কি এখানে। নুসরাত রাগী গলায় বলল, যান না যান ওই বিদেশি আপুর কাছে, এখানে আমার বোনের কাছে কি? দেখো নুসরাত, কথা টেনে আনবে না। তোমার বোন বলেছে যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ঝগড়া করতে আর বিদেশিকে টেনে এখানে খোঁটা দিতে। নুসরাত রোবটের মতো দুদিকে মাথা নাড়ালো। আরস জাইনের সামনে থেকে নুসরাতকে টেনে সরিয়ে নিয়ে আসলো তার সামনে। দেয়ালে দুহাত দিয়ে বাহু বেষ্টনী করে মাথা বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত নিলুপ্ত চোখে মেলে তাকালো। আরস নুসরাতের হাত চেপে ধরে আলগোসে প্যান্টের পকেট থেকে চাবি বের করলো। জাইনের দিকে ছুঁড়ে মারল চাবি। জাইন কেস করলো। নুসরাত পা দিয়ে লাথি মারতে নিল। আরস হাত ধরে অবস্থায় পিছনে সরে গেল। নুসরাত রাগে ফুসফুস করতে লাগলো জাইনের দিকে তাকিয়ে। জাইন চাবি ঘুরাতে দরজা খুলে গেল। তালা টেনে খুলতেই দেখে নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। আরসের বেষ্টনীতে বন্দি থেকে মুখ দিয়ে বাঁশি বাজাতে লাগলো। বাঁশি বাজাতে বাজাতে শব্দ করে হাসলো জাইনের তৎপরতা দেখে। আরস কপালে ভাঁজ ফেলে তাকালো। জাইন দরজার নব ধরে মোচড় দিতেই অপর পাশ থেকে দরজা আটকানো দেখল। নুসরাত গান গাইতে লাগলো ফাটা গলা দিয়ে। আরসকে হাঁ করে জাইনের দিকে তাকিয়ে থাকতে দেখে পায়ে ভর দিয়ে আরসের ঠোঁটে ঠোঁটে স্পর্শ করে আরসের হাতের নিচের দিকে ঝুঁকে বের হয়ে গেল। আরস মনে হয় ধাক্কা সামলাতে পারল না। ঠোঁটে হাত দিয়ে নুসরাতের যাওয়ার দিকে হাঁ করে চেয়ে তাকালো। নুসরাতের সামনের দিকে যেতে যেতেই একবার ফিরে তাকিয়ে চোখ টিপল আরসের উদ্দেশ্যে। জাইন দরজা খুলতে না পেরে চিৎকার করে বলল, ড্যাম ইট। আরসের দিকে ঘুরে চাইতে দেখল আরস ঠোঁটে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। জাইন গিয়ে আরসকে হালকা ধাক্কা দিতেই নড়ে চড়ে উঠল। জাইন চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? হাঁ করে ওদিকে তাকিয়ে আছিস কেন? আরস হাসলো ঠোঁট চেপে। মাথা নাড়িয়ে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জাইন দু কাঁধ তুলে ঝাঁকিয়ে বলল, কি হলো এর আবার? হাসছে কেন কোনো কারণ ছাড়া? সময় প্রবাহমান, সময় তার গতিতে চলছে। ইশরাত আর জাইন দেশে আসার প্রায় 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। ইশরাত নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। সামনেই যে তার 8ম সেমিস্টার। এই সেমিস্টারে পাস করলে সে পরিপূর্ণভাবে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে পারবে। তাই মন দিয়ে পড়াশোনা করছে। আর যারপনাই চেষ্টা করছে জাইনকে ইগনোর করার। সেমিস্টার শেষ হওয়ার পর যা করার করবে। এখন এসব মাথায় নিয়ে সেমিস্টারে খারাপ করে কোনো লাভ নেই। তাই চিন্তা সাইড করে চিল মুডে পড়াশোনা করছে। নুসরাত 5ম সেমিস্টারে কথা মতো লাড্ডু পেয়েছে। কিন্তু ইরহাম কোনোরকম টেনে টুনে পাস করেছে। নুসরাত এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। কারণ মানুষ ফেল করবে আবার পাস করবে, এটা ভাগ্যের উপর নির্ভর করে। এসব থার্ড ক্লাস জিনিস নিয়ে চিন্তা করে নিজের ডিপ্রেশন সে বৃদ্ধি করবে না। তার চিন্তা করার জন্য অনেক বড় বড় বিষয় আছে। নুসরাত জানত এবার সে ফেল করবে, তাই তো পড়াশোনা একটুও করেনি। কলম নিয়ে পরীক্ষা হলে গিয়ে আঁকি বুকি করে চলে আসছে। যার জন্য অর্গানিক রসায়নে ডাব্বা পেয়েছে। প্রফেসর আনোয়ার নুসরাতকে ধামকে ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়ার জন্য বলেছেন। নুসরাত চোখ উল্টে উনার দিকে তাকাতে দেখে বলেছেন, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে না আসেন তাহলে আমি নিজে ফোন করে আপনার আব্বুকে বলবো। এটা মোস্টলি বলবো যে আপনি ক্যাম্পাসে কি করেন? নুসরাত চোখ মুখ উল্টে উনার দিকে রাগী চোখে তাকিয়ে তাকল। প্রফেসর আনোয়ার বললেন, এখন যান আপনি। নুসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে বের করে দিলেন নিজের অফিস রুম থেকে।
নুসরাত গুড়ে গুড়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বের হয়ে গেল। এখন নুসরাতের চিন্তার বিষয় হচ্ছে কাকে নিয়ে সে যাবে ভার্সিটিতে। ইশরাতকে নিয়ে যেতে পারবে না, কারণ ইশরাতের সেমিস্টার সামনে। আম্মাকে নিয়ে গেল সব ফাঁস করে দিবেন বাড়িতে এসে আব্বার কাছে। আব্বাকে তো বলাই যাবে না, স্যারের সামনে ধরে ঠুস ঠুস জ্বরে পিডাবে। ইরহামকে নেওয়া যাবে না, আনোয়ারের বাচ্চা চিনে ওকে। নুসরাত পায়চারি করে ভাবতে লাগল আর কাকে নিয়ে যাওয়া যায়। হঠাৎ মাথা ঠনক নড়তেই মনে হলো তার তো জামাই আছে, ওটাকে নিয়ে যাবে। বলার চেষ্টা করলে বাসায় এসে ব্ল্যাকমেইল করবে। নুসরাত শয়তানি হাসি হাসল। এর মধ্যে সকালের নাস্তা করার জন্য ডাক দেওয়া হলো। নুসরাত ইশরাতকে ডেকে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নেমে আসল। সিঁড়িতে আরশের সাথে দেখা হতেই নুসরাতের মুখ কালো হয়ে গেল। আরশ নুসরাতের আগে নামতে যাবে, নুসরাত ধাক্কা মেরে সরিয়ে আগে চলে গেল। আরশ কপালে ভাঁজ ফেলে তাকাল। নুসরাত সামনের দিকে বড় বড় পা ফেলে হাঁটতে গিয়ে উল্টে পড়ে যেতে নিল। নিজেকে সামলিয়ে পিছনে তাকাতেই দেখল আরশ হাসছে ঠোঁট বাঁকিয়ে। নুসরাতের দিকে এগিয়ে আসলো, এক হাত পকেটে রেখে কানে কানে ফিসফিস করে বলল, আমার সাথে পাঙ্গা নিবি না নুসরা। আরশের কথা শেষ হলো কই, নুসরাত ধাক্কা মেরে আরশকে সামনে থেকে সরিয়ে ডাইনিং এর দিকে এগিয়ে গেল। আরশ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো ডাইনিং এর দিকে। নুসরাত চেয়ার টেনে বসতে নিল, আরশ নিজে গিয়ে বসে গেল নুসরাতের বের করা চেয়ারে। নুসরাত অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তাকল। আরশ নুসরাতের পানে তাকিয়ে মিষ্টি হাসল। নুসরাত শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে তাকল। ধীরে ধীরে সবাই খেতে বসল। এসে ইশরাত এসে ঢুকতেই জাইন এসে পিছন পিছন ঢুকল। এক পাশের দুটো চেয়ার খালি ছিল, একটাই জাইন বসল। ইশরাত এসে নুসরাতকে কানে কানে বলল, তুই ওখানে চলে যা, আমাকে তোর চেয়ার দে। আরশ শুনল ইশরাতের কথা। নুসরাত উঠতে যাবে, দেখল আরশ তার হাঁটু চেপে ধরে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করে বলছে যাবি না। নুসরাত স্মির্ক করল। আরশের হাত সরিয়ে দিয়ে হাত তুলে আড়মোড়া ভাঙল। নেচে নেচে গিয়ে জাইনের পাশে বসে আরশের দিকে তাকিয়ে ভ্রু নাচাল। ইশরাত নুসরাতের চেয়ারে বসতেই আরশ উঠে দাঁড়াল। জাইনের চেয়ারের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, চেয়ার ছাড়ো। জাইন চোখ তুলে তাকিয়ে না বুঝার মতো মাথা নাড়াল। আরশ জাইনকে হাত ধরে টেনে তুলল চেয়ার থেকে। রুর গলায় বলল, আমার বউয়ের কাছ থেকে উঠো, নিজের বউয়ের কাছে যাও। চোখ দিয়ে নিজের চেয়ারের দিকে ইশারা করে বলল, ওই যে তোমার বউ, যাও তো যাও, আমার জায়গা ছাড়ো, ভালো লাগছে না। আরশ এক প্রকার জাইনকে ধাক্কিয়ে ইশরাতের পাশের চেয়ারের দিকে পাঠিয়ে দিল। নুসরাতের কাছে বসেই চুল ধরে টেনে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, না করার পর উঠে আসলি কেন? তাই তোর শাস্তি এটা। নুসরাত শুধু ঠান্ডা চোখে তাকালো আরশের দিকে, মুখ বুজে সহ্য করে নিল। জাইন চেয়ারে গিয়ে বসল। ইশরাতের দিকে না তাকিয়ে রাশভারী গলায় বলল, এখানে বসে কি হলো? সেই তো আমার পাশে বসতে হলো। ড্রালিং, তোমার জন্য কষ্ট হচ্ছে। ইশরাত কোনো কথা না বলে হাতের কাটা চামচ দিয়ে কাচের প্লেটে আঘাত করল। জাইন ইশরাতের হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দ্যাটস মাই গার্ল। যা ইশরাত শুনল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে খেতে লাগল। হেলাল সাহেব ধীরে ধীরে এসে বসলেন নিজের চেয়ারে। শরীর ভালো নেই তার, কিছুটা খারাপ করেছে শরীর কিছু দিন ধরে। আজ আগের তুলনায় খারাপ লাগছে শরীর। জাইন গলা পরিষ্কার করে নিল। হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে শুরু করল, আব্বু আমি যা বলবো, আপনি বুঝবেন প্রথমে, তারপর রিয়েক্ট করবেন। না বুঝে প্লিজ রিয়েক্ট করবেন না। আপনার কাছে আমার অনুরোধ মনে করবেন। হেলাল সাহেব রুটি মুখে পুরে বললেন, বলো কি বলবে, আমি শুনছি। জাইন ঢোক গিলে নিয়ে সবার দিকে তাকালো। নাসির সাহেব খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছেন। নুসরাত ও ড্যাবিয়ে তাকিয়ে আছে তার দিকে। বাপ মেয়ে দুজন একই নৌকার যাত্রী। এভাবে তাকানোর কি আছে? আমি কি কোনো চুরি করে এসে এখানে বসেছি? জাইন সবার দিকে তাকানো শেষে চোখ নিচের দিকে প্লেটে রেখে ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি। হেলাল সাহেবের মুখ হা হয়ে গেল। ইশরাত তড়িৎ চোখ ঘুরাল জাইনের দিকে। নাসির সাহেবের চোয়াল লটকে গেল। লিপি বেগম ক্রোধ নিয়ে জাইনকে বললেন, কি বললে আবার বলো? জাইনের নির্লিপ্ততা গলার আওয়াজ। আমি চাকরি ছেড়ে দিয়েছি। ইরহাম আর অনিকা একসাথে বলল, চাকরি ছেড়ে দিয়েছ? শহীদ বললেন, তুমি ঠিক আছো জাইন? এত হ্যান্ডসাম স্যালারির একটা জব তুমি ছেড়ে দিলে? জাইনের গম্ভীর গলার আওয়াজ। জি আমি ঠিক আছি। জায়ান কিছুটা বিরক্তি নিয়ে বলল,
তুই ওটা ছেড়ে দিলি কেন? রিজন কি? জাইন চোখ বাঁকা করে বলল। আমি রিজন বলতে পারবো না। আরশ বলল। তুমি কেন বলবে না? আমি বলতে বাধ্য নই আরশ। আমার জব আমি করব কি করব না তা আমার উপর ডিপেন্ড করে। আমি কৈফিয়ত দিতে বাধ্য নই তোমাকে। আরশ কথা বলল না, হাঁটুর উপর হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, ড্যাম ইট। নুসরাত শান্ত চোখে তাকালো আরশের দিকে। আরশ নুসরাতকে তার দিকে চোখ শান্ত করে তাকাতে দেখে হাত কোথায় রেখেছে দেখার জন্য তাকালো। তখন চোখ মুখ লাল হয়ে গেল। তাড়াতাড়ি হাত সরিয়ে এনে মুখ লুকানো শুরু করল। অপরাধী গলায় বলল, সরি। নুসরাত চোখ সরিয়ে নিয়ে জাইনের দিকে তাকালো। হেলাল সাহেব বললেন, আমাকে কি রিজনটা বলা যাবে? জাইন হেলাল সাহেবের চোখে চোখ রাখল। ঠোঁট কামড়ে বলল, একান্তে বলবো আপনাকে আব্বু। হেলাল সাহেব মাথা নাড়ালেন। কেউ কথা বাড়াল না এই বিষয়ে। নাসির সাহেব জিজ্ঞেস করলেন, জব ছেড়ে দিয়েছ ঠিক আছে, কিন্তু এখন কি করবে? জাইন সুন্দর করে বসল। গলা পরিষ্কার করে বলল, জি আমি ভেবেছি চাচা, আমি নিজের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুলব। এবং আরও কিছু মানুষ আছে যারা ইনভেস্টমেন্ট করবে। বর্তমানে আমরা একটি শান্তিপূর্ণ জায়গার খোঁজ করছি। ফার্স্টে ভেবেছিলাম চিলেকোঠার ঘরে সবকিছু সেট আপ করব, কিন্তু সারাদিন বাড়িতে যা শোরগোল হয় তাতে কাজ করতে গিয়ে সমস্যা পড়তে হবে। এই প্ল্যান বাদ দিয়ে দিয়েছি। নাসির সাহেব কিছু ভাবলেন, তারপর কিছু বলতে যাবেন সোহেব আর তিনি একসাথে কথা বলে উঠলেন। নাসির সাহেব সোহেবের দিকে তাকাতেই তিনি বললেন, ভাই আপনি আগে বলুন আমি পরে বলছি। নাসির সাহেব গ্লাস থেকে পানি খেয়ে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, তুমি চাইলে আমাদের অফিসের বিল্ডিংয়ে তোমার সবকিছু সেট আপ করতে পারো। 7 ফ্লোর খালি আছে। জি না, এত উঁচুতে কাজ করতে সমস্যা হবে। সোহেব কথা কেটে বললেন, 4 ফ্লোরে হাবি জাবি জিনিস রাখা আছে, তুমি চাইলে ওটাও ব্যবহার করতে পারো। আমি এটা বলতে চাইছিলাম। জাইন দেনামোনা করল রাজি হতে। সোহেদ বললেন, জাইন দেনামোনা করার প্রয়োজন নেই, ওখানে তোমার অধিকার আছে। জাইন বাবার দিকে তাকালো। হেলাল সাহেব মাথা নাড়িয়ে বললেন, রাজি হয়ে যাওয়ার জন্য জাইন ঠিক আছে বলল। সোহেব বললেন, তাহলে আগামীকাল একবার অফিসের ব্লিডিং ঘুরে দেখে যেও। সবকিছু বুঝার একটা ব্যাপার সেপার আছে না, আগে থেকে জায়গা ঠিক করে রাখলে কাজ করতে সুবিধা হবে। জাইন মাথা নাড়াল। তারপর সবাই চুপচাপ খেতে লাগল। পরের দিন সকাল সকাল জাইন ফরমাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরে রেডি হয়ে গেল। নিজের চাবি আর মানিব্যাগ নিয়ে বের হয়ে আসলো। সোহেব আর সোহেদের সাথে সে যাবে। আরশের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আরশের সাথে ইরহাম নুসরাত যাবে। আজকে সোহেবের গাড়ি জাইন ড্রাইভিং করবে, আর আরশের গাড়ি স্বাভাবিকভাবে নুসরাত ড্রাইভিং করবে। একে একে গাড়ি দুটো বাড়ির ফটকের বাহিরে চলে গেল। ইশরাত বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল করিডোরের শেষ প্রান্তে, যেখানে আরাম কেদারায় বসে হেলাল আর নাসির সাহেব দাবা খেলছেন। ইশরাতকে দেখতেই হেলাল সাহেব বললেন, যা তো একটু চা নিয়ে আয়, খেলাটা জমছে না চা ছাড়া। ইশরাত চুপচাপ চলে গেল চা আনতে। 10 মিনিটের মাথায় চা নিয়ে হাজির হল। হেলাল সাহেব টেবিলের পাশে রাখার জন্য আদেশ দিলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, ভালো হয়েছে চা, মন খারাপ করো না, কিন্তু নুসরাতের হাতে চা এই বাড়ির কেউই বিট করতে পারবে না। নাসির সাহেব হেলাল সাহেবের কথার ফাঁকে একটা দাবা সরিয়ে নিলেন তার জায়গা থেকে। হেলাল সাহেব তড়িৎ চোখ ঘুরিয়ে তাকিয়ে বললেন, আবার চিটিং করছিস তুই? নাসির সাহেব চায় চুমুক দিয়ে হাসলেন। তোমার সাথে পারা যায় না, তাই একটু আকটু করতেই হয়। ইশরাত বসল মাঝের সোফায়। হেলাল সাহেব শব্দ করে হেসে উঠলেন, তুই আর বদলাবি না তাই না? নাসির সাহেব হা হা করে হাসলেন। মাথা নাড়িয়ে না করলেন তিনি বদলাবেন না। পরের ম্যাচ হেলাল সাহেব আর ইশরাতের মধ্যে হল। খেলা শুরু হল দুজনের মধ্যে। সময় গড়াল। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায়, মিনিটের কাঁটা থেকে ঘণ্টার কাঁটায় গেল। তবুও দুজনের খেলা শেষ হল না। হেলাল সাহেব এক চাল দিলে ইশরাত আরেক চাল ফিরিয়ে দে। হেলাল সাহেব হা হা করে হেসে বললেন, তুই তো জম্বেশ খেলিস, নাসিরের থেকে তো 4 গুণ ভালো করছিস। উনার কথা শেষ হল না, ইশরাত বলল, কিস্তিমাত। হেলাল সাহেব দাবার বোর্ডের দিকে তাকালেন অবাক হয়ে। চাল দেওয়ার জন্য খুঁজলেন, কিন্তু কিছু পেলেন না খুঁজে। ইশরাত হাসল, ঠোঁটে ঠোঁট চেপে বলল, বড় আব্বু আপনি হেরে গিয়েছেন। জাইন অফিসে পৌঁছানোর পর 4 তলা ঘুরে ফিরে দেখতে লাগল। যারা যারা তার সাথে কাজ করবে তারাও ঘুরে দেখতে লাগল।
ঘুরে দেখা শেষে জাইনকে জিজ্ঞেস করল কোন পাশে কি হবে। জাইন প্রফেশনাল ভঙ্গিতে হাত নাড়িয়ে বুঝাতে লাগল কোথায় কি রাখতে হবে, কোন পাশে রাখলে সিগন্যাল ভালো আসবে, ভালো প্রফিট পাওয়া যাবে, কোন রুম ইনভেস্টরদের জন্য ভালো, কনফারেন্স রুম কোনটা রাখবে, এবং কোথায় রাখলে কি সৌন্দর্য বর্ধন হবে। সবাই জাইনের কথা মন দিয়ে শুনল। জাইনের কথা শেষ হওয়ার পর হাতে তালি দিতে লাগল। জাইন গম্ভীর গলায় বলল, হাতে তালি দিতে হবে না। বুঝতে পেরেছ? না বুঝলে বলো, আমি আবার বুঝাব। রাব্বি নামক ছেলেটা বলল, ভাই আপনি এত সুন্দর করে বুঝালেন, না বুঝে যাব কই? সবাই বুঝেছ? সবাই সমস্বরে বলল, জি ভাই। নুসরাত ক্লাস করছিল, এবার থেকে নিয়মিত ক্লাস করতে হবে, না হলে 6th সেমিস্টারে ওয়ান্ডা পাবে। প্রফেসর ক্লাস করাচ্ছিলেন। পিয়ন এসে অনুমতি নিল ক্লাসে ঢোকার জন্য। প্রফেসরের কাছে এগিয়ে এসে ফিসফিস করে কিছু বলে চলে গেল পিয়ন। প্রফেসর বললেন, নুসরাতকে? নুসরাত উঠে দাঁড়াল। প্রফেসর তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বললেন, আপনাকে প্রফেসর আনোয়ার ডেকে পাঠিয়েছেন। এই ক্লাসের শেষে আপনি প্রফেসর আনোয়ারের অফিস রুমে যাবেন। নুসরাত ক্লাস শেষে প্রফেসরের পিছন পিছন বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে ভাবতে লাগল, শালা টাকলা প্রফেসর আবার তাকে কেন ডেকে পাঠাল? সে তো কোনো গণ্ডগোল পাকায়নি। নুসরাতের ভাবনা চিন্তার মধ্যে এসে পৌঁছাল প্রফেসর আনোয়ারের রুমের সামনে। ঢোক গিলে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার সাহেব নুসরাতের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালেন। নুসরাত এলিয়ে হেঁটে ভিতরে গেল। ভিতরে যেতেই প্রফেসর আনোয়ারের প্রশ্নের সম্মুখীন হল নুসরাত। নুসরাত নুসরাত সোজা হয়ে দাঁড়াল, ঠোঁট চেপে ধরে ভেঙ্গাতক হাসি হেসে বলল, জি স্যার। প্রফেসর আনোয়ার গম্ভীর গলায় বললেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসেননি কেন? নুসরাত কোনো কথা না বলে চোখ বড় বড় করে চারিদিকে তাকাতে লাগল। নুসরাত, আমি আপনাকে কিছু বলছি। জি স্যার, আমি শুনছি। সবাই সবার গার্জিয়ান নিয়ে এসেছে আপনাকে বলার পরও আপনি কেন কোনো গার্জিয়ান নিয়ে আসলেন না? কালকের মধ্যে আপনি আপনার গার্জিয়ান নিয়ে আসবেন। নুসরাত কোনো কথা না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে টাইলসে পা ঘষতে লাগল। আপনি যদি আপনার গার্জিয়ান নিয়ে আগামীকাল না আসেন, আমি তাহলে আপনার বাসায় গিয়ে নালিশ করব এবং আপনার বিরুদ্ধে ভার্সিটি অথরিটি থেকে লিগ্যাল অ্যাকশন নিব। ভার্সিটি রুল ব্রেক করার জন্য। আমি কি বলেছি আপনি কি বুঝতে পারছেন? আরে স্যার, এই রকম করছেন কেন? আমি আগামী কালকে নিয়ে আসব তো গার্জিয়ান। আর আপনি যা যা বলেছেন সব আমি বুঝতে পেরেছি। এবার আসুন। জি, আপনাকে আসতে বলেছি। এক কথা আপনাকে কতবার বলতে হয়? আপনাকে দুবার না বললে আপনি কি কোন কথা বুঝতে পারেন না? জি জি বুঝেছি। নুসরাত বের হতে হতে প্রফেসর আনোয়ারকে গালি দিতে দিতে বের হল। শেষের কথা কিছুটা জোরে হওয়ায় প্রতিধ্বনি হয়ে ফিরে আসল, শালা বেশি কথা বলে আর ক্যাক্যা করে বলে কোন মেয়েই তো ধারে কাছে ঘেঁষে না। ঘেঁষবে কিভাবে? এই সব বেশি কথা বলা মানুষ আমার একটুও পছন্দ না। আর অন্যদের কিভাবে পছন্দ হবে? শালার বিয়ে তো এই জন্য হচ্ছে না, মেয়েরা এর মুখ দেখেই একে রিজেক্ট করে দে। পিছন থেকে প্রফেসর আনোয়ার গম্ভীর গলায় বললেন, কি বললেন আপনি? আবার বলুন। ই শুনুন। নুসরাত নিজের মুখ চেপে ধরে সামনের দিকে দৌড় দিল। এমন ভাব করল সে শুনেইনি প্রফেসর আনোয়ার তাকে কি বলছেন। নিজেকে ভাগ বলে দৌড়াল ক্লাসের দিকে। আগামী কালের আগে এই মুখোশ সে হবে না।